Okay. Just a minute. সাউন্ড ক্লিয়ার আছে? এক মিনিট দাঁড়াও, এক মিনিট আমি দেখিনি ফেসবুকে আসছে কিনা, তারপর শুরু করছি। হ্যাঁ, ও এটা আবার কি আসছে? এক মিনিট ওয়েট করো একটু। লাইভ আসছে, লাইভ আসছে কি? ওকে, তাহলে যেটা বলার, হ্যাঁ এক মিনিট দাঁড়াও। গতকালকে খুব প্রবলেম, গতকালকে তো কাল বা পরশু পিএসসির ক্যালেন্ডার যেটা এক্সাম শিডিউল যেটা সেটা আউট করলো তারা। তা আমরা দেখলাম ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, আমরা যদি ডাব্লিউবিসিএস নিয়ে ভাবি, ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমরা একটু বেশি সময় পাচ্ছি, যাক এটা অত্যন্ত ভালো। এবং যতদূর জানা গেল বা বোঝা গেল, এই বছর যেটা আমাদের খুব প্রবাবলি সেপ্টেম্বর 7, খুব প্রবাবলি সেপ্টেম্বর 7 মনে হয় যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা হবে, সেটা পুরনো প্যাটার্নেই হচ্ছে। পুরনো প্যাটার্ন বলতে আমরা যেমন প্রিলিমিনারি দিচ্ছি, প্রিলিমিনারি দেব, মেন্স যখন দেব তখন ইংরেজি, বাংলা এবং অপশনাল পেপার ছাড়া বাদ বাকি যেটা কম্পালসারি পেপার বলি সেটা আমাদের এমসিকিউ মডেলেই আসছে। বারবার যে কথাটা আমি বলে এসেছি সেটা আজও বলবো, এমসিকিউ আসছে বলে এমসিকিউর মতো পড়ে পরীক্ষা দেব, এই ভুলটি না করাই হয়তো ভালো হবে। আমাদের টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করতে হবে, কনসেপ্ট বুঝে পড়তে হবে এবং আমাদেরকে পরীক্ষায় বসতে হবে। আজকে জেনারেল স্টাডিজের ওপরেই কিছু কথা বলবো। তা জেনারেল স্টাডির ওপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, দেখি কনস্টিটিউশনের ওপর হলে কনস্টিটিউশন, আমি বইটা পাচ্ছি না, বইটা রেখে গেছিলাম এখানে, এখন বইটা কোথায় রাখলাম, সেন্টারে রাখলাম নাকি, না এইদিকে ব্যাগে আমার, না ব্যাগেও নেই, সে যাক কোনো ব্যাপার না। ক্লাস যখন শুরু হয়েছে তখন কিছু একটা তো হবে, এটাই অত্যন্ত স্বাভাবিক, তাই তো? এক মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, দেখো খাতাটা নিয়ে বসেছো আশা করি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে, ইভেন যারা স্কুল লেভেলে পড়ছি তাদের ক্ষেত্রেও বলবো, কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে যেটা প্রতিটা পরীক্ষাতেই কিন্তু যথেষ্ট তাৎপর্য বহন করে। সেরকমই একটা চ্যাপ্টার আজকে ধরছি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বলতে আমি পলিটিক্যাল সায়েন্সে অথবা কনস্টিটিউশন বলতে যেটা বোঝায় সেখানে যাচ্ছি না। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি যেটা, সেখান থেকে আমাদের প্রায়শই প্রশ্ন আসে এবং অত্যন্ত ডেপথ সহ আমাদের এটা বুঝে রাখতে হবে, বারবার বলেছি। এখন প্রশ্নের প্যাটার্নগুলো যা হচ্ছে, ডাইরেক্টলি মানে প্রশ্ন ডাইরেক্টলি করছে না, ওরা একটু ইনডিরেক্ট ওয়েতে যাচ্ছে। ইনডিরেক্ট ওয়েতে একটা যেমন প্রশ্ন দেখলাম, 1885 সালে আমরা সকলেই জানি যে প্রথম অধিবেশন বসে, কিন্তু প্রশ্নটা সেভাবে সেখানে চাওয়া হয়নি। চাওয়া হলো কি কারণে প্রথম অধিবেশন তড়িঘড়ি করে বোম্বেতে বসেছিল।
এই যে প্রশ্নটা, কি কারণে প্রথম যে অধিবেশন সেটা তড়িঘড়ি করে বোম্বেতে বসলো, তা আমরা যদি এমসিকিউ পড়ি এর উত্তর আমরা পাইনি। তাহলে হিস্ট্রিটাও আমাকে প্রচণ্ড ভালোভাবে পড়তে হয়েছে, তবে গিয়ে কিন্তু উত্তর করতে পারছি, তাই তো? সুতরাং তুমি একটা ক্যান্ডিডেট, এবং তুমি মনে করে রাখবে যে এইবারই তোমার শেষবার, সেভাবে এগিয়ে চলো। সেপ্টেম্বর মাসে যেহেতু প্রথম পরীক্ষা আমাদের যারা WBCS দিচ্ছি, সুতরাং তাড়াহুড়োর কোনো কারণ নেই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, অ্যাটলিস্ট ইউ আর গেটিং 7 months and it is more than enough to clear any kind of exam including UPSC. সুতরাং সাবধান, পুরো তারা নয়। তা প্রশ্নটার উত্তরটা থেকে করি, তাহলে একটা এই পাখিগুলোকে কি চুপ করে না? তাই এবার যে কথাটা বলছি দেখো, 1885 সালে কংগ্রেসের যে প্রথম অধিবেশন আহ্বান হলো, সেটা কিন্তু বোম্বেতে হওয়ার কথা ছিল না। একদম লাস্ট মোমেন্টে বা বলা যায় 11th আওয়ারে এটা স্থির হয়েছিল। তা পুনেতে, মহারাষ্ট্রের পুনে যে শহর, সেখানে এই অধিবেশন হওয়ার কথা ছিল এবং এভরিথিং ওয়াজ রেডি, সব কিছু। কিন্তু পুনে শহরে সেই সময় প্লেগ শুরু হয়ে গেল। তা প্লেগ শুরু হয়ে গেল, সেই কারণে তড়িঘড়ি কি করা হলো, এটাকে পুনে থেকে উঠিয়ে নিয়ে বোম্বেতে নিয়ে আসা হলো। এবং গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, যেটা তার একটা হল ঘরে, অবশ্য সংস্কৃত হল ঘর ছিল সেটা, সেই ঘরে প্রথম অধিবেশনটা বসল। প্রথম অধিবেশন যে বসেছিল, মনে রাখবে কংগ্রেসের এই প্রথম অধিবেশন বসার আগে অনেক কটা সংগঠন কিন্তু গড়ে উঠেছিল। সর্বভারতীয় মান বা গুরুত্ব কোনো একটা পায়নি, ফলত তাদের যে আন্দোলনটা ছিল, আন্দোলন কিন্তু জোরতোর হচ্ছিল না। তা এমত অবস্থায় যারা কংগ্রেসের লিডার্স, কংগ্রেস অথবা তখন স্বাধীনতা আন্দোলনে যারা যুক্ত ছিল, সেই লিডার্সরা মনে করলে একটা এমন সংগঠন হওয়া দরকার। অবশ্যই এখানে একটা এনি বেসান্তের নাম ভুললে চলবে না, আলান আক্তাবিয়ান হিউমের নাম ভুললে চলবে না। এনারা দেখলো যে একটা সর্বভারতীয় সংগঠন দরকার, তাহলে একটা এমন প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্মে সারা ভারতের থেকে প্রতিনিধি যুক্ত হবে এবং সেটা অত্যন্ত স্ট্রেংথফুল হবে। তা এই উদ্দেশ্যে কংগ্রেস গঠন হলো এবং প্রথমেই কি হলো, বোম্বেতে নিয়ে আসা হলো ডিসেম্বর মাসে 3rd উইকে সেটা শুরু হলো। তা মনে রাখবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা বলি WC ব্যানার্জি, ইনি প্রথম সভাপতি নির্বাচিত হলেন এবং বোম্বেতে যে সংগঠনটা গড়ে উঠল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে, এই সংগঠনে প্রথম যে মিটিং হলো, সেই মিটিংয়ে 72 জন নিমন্ত্রিত অতিথি ছিলেন বা প্রতিনিধি ছিলেন। মনে রাখবে নিমন্ত্রিত, দ্যাটস মিন দি মিটিং ওয়াজ নট ফর অল। এটা একটা ক্যাবিনেট পর্যায়ের ছিল এবং এখানে 72 জন প্রতিনিধি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করে। তা প্রথম যে অধিবেশন বসলো, সেখানে একটা ভালো জিনিস নেওয়া হলো, নেক্সট 20 ইয়ার্স বলতে 1885 to 1905, এই যে দীর্ঘ সময় 1885 to 1905, জলটা গরম তো, 1885 to 1905 এই সময়টার কাজের একটা রূপরেখা তৈরি করা হলো। পাশাপাশি এটা স্ট্রিক্টলি বলা হলো, মানে কমিউনিকেশনটাকে আরও ডেপথে নিয়ে যাওয়ার জন্য বলা হলো, প্রতি বছর ভারতের বিভিন্ন শহরে আন্দোলনটাকে আরও জোরদার করার জন্য, আরও বেশি জনসমর্থন লাভের জন্য প্রতি বছর প্রতিটা শহরে, মানে যে শহরে সম্ভব সেখানে এই অধিবেশন আহ্বান করা হবে। এর পাশাপাশি আরও কিছু আন্দোলনের রূপরেখা কী হবে, INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাজ কী হবে,
সেটাকে রিভ্যালুয়েট কী করে করব, এইগুলো নিয়ে প্রস্তাব পাস হলো। তা এইভাবে 1885 সালে যাত্রা শুরু হলো আইএনসি। 1885 সালে যেমন বোম্বেতে হয়েছিল, তেমনই মনে রাখবে 1892 সালে 1892 সালেও বোম্বেতেই হলো, এবং এখানেও ডব্লিউসি উমেশ চন্দ্র ব্যানার্জি সভাপতি ছিলেন। এখন আর ওই প্রশ্নটা দেখা যায় না যে প্রথম অধিবেশন কোথায় বসেছিল, না। একটা তো বললাম পুনে শহরে এসেছিল, এ নিয়ে একটা হয়েছে, আরেকটা একটু ঘুরিয়ে করে 1892 সালে কোথায় হয়েছিল। এবার আমাদের বহু মাস্টারমশাই একটা কথা বলে, বা বলা যায় ওই হিন্দি সিনেমাটা ভুলে যাচ্ছি, 3 ইডিয়টস। 3 ইডিয়টসের ভালো জিনিস নিয়েছি কিনা জানি না, তবে খারাপ জিনিস একটা নিয়েছি, এবং সেটা আমরা অনেক সময় ভাষণের স্বরেও বলি। কি বলি আমরা, পৃথিবীতে সব কিছু প্রথমটা মনে রাখা হয়, দ্বিতীয়টা না। ওই যে ভাইরাস নামক যে কি বলে প্রফেসর না ডিন ছিলেন, সে বলতেন, কিন্তু তা না। কম্পিটিটিভ পরীক্ষায় তোমাকে কোনখান থেকে প্রশ্ন ছুড়ে দেবে তুমি জানো না, সুতরাং তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, আক্রমণ যেদিক থেকেই হোক তুমি যাতে সেটা প্রতিহত করতে পারো। তাহলে মনে রাখবো আমরা 1885 এবং 1892, এই যে দুটো বছর, বোম্বেতে আরও অনেক সময় হয়েছিল, কিন্তু এই দুটো বছর মনে রাখবো। এই দুটো বছরে সভাপতি কী ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন। দ্বিতীয় 1886, তারপরে 1893, 1906, এই তিনটে একটু লিখে নাও। 1886, 1893, 1906, এই তিনটের মধ্যে 1886-তে দ্বিতীয়বার কি হলো, আহ্বান করা হলো, এবং এই মিটিংটা ছিল ওপেন টু অল। সকলেই এই এই সভাতে যোগ দিয়েছিল। এই সভা হয়েছিল কলকাতায়, এবং দাদাভাই নরোজে, মনে রাখবে দাদাভাই নরোজে এ সভার সভাপতি ছিলেন বা সভাপতিত্ব করেছিলেন। তা কী কারণে আমি বললাম 1886, 1893 এবং 1906, এই তিনটে অধিবেশন, 1886 কলকাতা এবং 1906 কলকাতা। 1886, 1906 দুটোই কলকাতা। মাঝখানে পড়ে এলো 1893, এটা লাহোরে। এবং এই তিনটে যে অধিবেশন ছিল, এই তিনটে অধিবেশনেরই সভাপতিত্ব করেছিলেন কে? দাদাভাই নরোজে। এক মিনিট, তাহলে গেল। এবার হলো কি, দেখো, প্রথম অধিবেশনের পরে 86 সালে যে দ্বিতীয় অধিবেশন হলো, একটা যুগান্তকারী পরিবর্তন হলো। আমার কিছু পাখি আছে, এই পড়াতে বসলে ডিস্টার্ব করে, কেন জানি চুপাট। তাই এবার যেটা হলো, এই দ্বিতীয় অধিবেশনে কী হলো, যেটা তোমাকে বললাম ওপেন টু অল, সকলে যুক্ত হতে পারলো, এবং ফলত তৃণমূলীয় স্তরে, গ্রাসরুট লেভেলে এই আন্দোলনকে, এই আইএনসির কাজকে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বলা যায় ঐতিহাসিক পদক্ষেপ। এবার দেখো, 1887 সালে ম্যাড্রাসে হয়েছিল। 1887 সালে ম্যাড্রাস, দ্যাটস মিন ইট ক্যান সে ইট ওয়াজ দ্য থার্ড মিটিং, আইএনসি থার্ড মিটিং, সেটা হয়েছিল কোথায়? ম্যাড্রাসে। এখানে একটা গুরুত্বপূর্ণ মনে রাখবে, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবার ছিল যখন কোনো মুসলমান প্রতিনিধি বা মুসলমান বা মেহমান প্রতিনিধি সভাপতি হলো। তাহলে মনে রাখবে, বদরুদ্দিন তায়েবজি, the first Muslim president, was the first Muslim president of INC, and that was 1887, এবং it was the third meeting of INC, মনে রাখতে হবে। এবার দেখো, 1884 আলাহাবাদে হলো। এখানেও দেখো জর্জ ইউল, এটা গুরুত্বপূর্ণ। জর্জ ইউল কেন? মনে রাখবে, হি ওয়াজ দ্য ফার্স্ট, দিস টাইম দ্য ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট। তাহলে ইনি ভারতীয় ছিলেন না, ইনি ইংরেজ ছিলেন, এবং এনাকে প্রেসিডেন্ট হিসাবে কি করা হয়? নির্বাচিত করা হয়।
আচ্ছা, এখানে একটা কথা বলবো। পরশুদিন মনে হয়, পরশুদিন কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, যারা আমার ক্লাস দেখো, খুব ভালো প্রশ্ন। সিলেকশন আর ইলেকশনের পার্থক্যটা কোথায়? যদি ইতিহাস থেকে সরে যাচ্ছে একটু, প্রশ্নটা অত্যন্ত সুন্দর ছিল। প্রধানমন্ত্রী ইলেক্টেড না সিলেক্টেড? খুব সুন্দর প্রশ্ন করেছো এবং থ্যাঙ্কস তার জন্য। আমি উত্তর তখন দিতে পারিনি, এখন দিচ্ছি। ইলেকশন আর সিলেকশন দুটো ভিন্ন পন্থা। ইলেকশন মিন ইলেক্টেড, ইলেক্টেড মিন সেখানে একটা ভোট হবে। আই এম নট সেইং দ্য ভোট উইল বি জেনারেল ভোট, আমি বলছি না। দেখো, যখন প্রধানমন্ত্রীকে এমপি হতে হয়, এটাও কিন্তু সম্পূর্ণ ঠিক না। এমপি না হয়েও প্রধানমন্ত্রী হওয়া যায়, সেই নিয়ে আমি ডিসকাস করেছি। এবার ধরো কেউ এমপি, আমি ধরলাম তাকে তো এমপি হিসেবে প্রমাণ করতে হবে ফ্লোরে যে সে এমপি। যে এমপি সে কিন্তু ইলেক্টেড। আজকে আমি ম্যাজিক ফিগার পাবো টু ফর্ম দি গভর্নমেন্ট, কত? 72। কত? 272। আগে না, সরি, 272 পেতে হবে। তাহলে 272 যে দল বা যে কি বলবো সংযুক্ত মোর্চা যে পাবে, সে কি করবে? সে সরকার গঠন করবে। এটা ক্লিয়ার। এই যে এমপিরা আসলো, সকলে ইলেক্টেড। কি কারণে? আমরা ভোট দিয়েছি। দাঁড়াও, এ টোপাই, টোপাই বাইরে আয় তো। আবার বইমেলা শুরু হয়েছে, বইমেলারও আওয়াজ আসছে। এই পাখি আছে, পাখিরও আওয়াজ আসছে। থাক, যেটা বলছিলাম। তাহলে এমপি হচ্ছে ইলেক্টেড, ভালোভাবে মনে করবে। কিন্তু যারা জিতলো, 272 প্রতিনিধি যারা সরকার গঠন করবে, একটু পাখি স্টপ, ওদিকে মাইকের আওয়াজ, এদিকে এই আওয়াজ, ক্লাস ডিস্টার্ব হচ্ছে, একটু দেখ না, একটু দেখ না। তাহলে এবার যেটা বলছি, এই যে 272 জন প্রতিনিধি, এরা কি করবে? এরা নিজেদের মধ্যে এরা নিজেদের মধ্যে মিটিং করবে, এবং নিজেদের মধ্যে মিটিং করে কি করবে? একজনকে মুখ তৈরি করবে, যে মুখটা হবে প্রধানমন্ত্রীর মুখ। তাহলে এমপি হিসাবে উনি ইলেক্টেড, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে উনি সিলেক্টেড। সুতরাং এই পার্থক্যটা তুমি বুঝে নেওয়ার চেষ্টা করো, ইলেক্টেড আর সিলেক্টেড। আর একটা প্রশ্ন আমাকে ছোড়া হয়েছিল, তাহলে যে পার্লামেন্টের যে স্পিকারকে ওই একই পন্থা। অ্যাজ অ্যান এমপি হি ইজ ইলেক্টেড। এবার দেখো, এবার ভালোভাবে বুঝবা। এবার আমরা যদি ব্রিটেনের বা ইংল্যান্ডের প্র্যাকটিস নিই, ইংল্যান্ডের প্র্যাকটিসে কি দেখা যায়? যে স্পিকার হবে তাকে কিন্তু দুজনই সমর্থন করছে। দুজন বলতে সরকার পক্ষ এবং বিপক্ষ। যাক, আমার এখানে সেটা হয় না, কিন্তু এখানে সেটাও বলা যায়, কারোর নাম যখন তুমি উত্থাপন করছো, ভালোভাবে শুনবে, কারোর নাম যখন তুমি উত্থাপন করছো এবং তার ওপরে যখন সিদ্ধান্ত জানাচ্ছ, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে? অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই সবার এখানে আসি, 1 মিনিট দাঁড়াও। দেখো, এই পাখিগুলো খুব ডিস্টার্ব করছে। এবার দেখো 1890 সালে দেখো আবার কলকাতাতে হলো। এটা এস মেহতা তিনি কি হলেন? প্রেসিডেন্ট। এবার আমাকে দেখতে হবে কিছু। দেখো, প্রতি বছরই তো এক এক জায়গায় এক একটা মিটিং হয়েছে, তার সভাপতি হয়েছে। সুতরাং অতগুলো মনে রেখে আমার কাজ নেই। আমাকে মনে রাখতে হবে সেইগুলো যেগুলো বা যে নামগুলো মিটিংয়ে একটা প্রভাব বিস্তার করেছিল। ক্লিয়ার? তাহলে সেই অনুযায়ী দেখি। দেখো, এইটাই আসি 1896 সাল, এটাও কলকাতায় হলো, এবং রাসমিতুল্লাহ বা রেহমিতুল্লাহ, অনেক জায়গায় রেহমিতুল্লাহ হয়, সাহানি এনার সভাপতি হলেন। এখানে একটা ভালো গুরুত্বপূর্ণ জিনিস ঘটে গেল। বন্দে মাতারম
গাওয়া হলো এবং বন্দে মাতরম গাইলেন কে? গাইলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা কথা বলবো, দেখো ন্যাশনাল সং আর অ্যানথেম পার্থক্য রয়েছে, বিস্তর পার্থক্য। আমরা বাংলাতে হয়তো গুলিয়ে ফেলি জাতীয় সঙ্গীত বলিনি, কিন্তু তা নয় গো। অ্যানথেম কাকে বলছে? অ্যানথেম হচ্ছে কিন্তু জনগণমন, ন্যাশনাল অ্যানথেম জনগণমন। 52 সেকেন্ডসের জন্য আমরা এটা গেয়ে থাকি, 52 সেকেন্ডসের জন্য গেয়ে থাকি। তাহলে অ্যানথেম কি? অ্যানথেম হচ্ছে কোনো দেশের গৌরব গাথা, কোনো দেশের গ্লোরি, কোনো দেশের গ্লোরিকে যখন এক্সপ্রেস করছি, গৌরব গাথাকে যখন বর্ণনা করছি, সেটাকে বলা হয় অ্যানথেম। কিন্তু জাতীয় সঙ্গীত ন্যাশনাল সং কিন্তু রবি ঠাকুর করেননি। কে করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার বাংলাতে জাতীয় সঙ্গীত বলে চালিয়ে দিই, কোনো প্রবলেম নেই, কিন্তু চাকরির পরীক্ষা তো এখানে একটু ভেবে চিন্তে করতে হবে। তাহলে দেখো রহমতুল্লাহ বা রহমতুল্লাহ সাহানি, যিনি সভাপতিত্ব করলেন 1896 সালে কলকাতা অধিবেশনে, এই অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন বন্দে মাতরম, মনে রেখো। এবার দেখো 1816 লখনৌতে হলো এবং এখানে মজুমদার হবে, নট মুখার্জি, এসি মজুমদার করলেন এবং এখানে রিইউনিয়ন অফ কংগ্রেস, এখানে কি হলো? রিইউনিয়ন অফ কংগ্রেস। এইবার মোস্ট ইম্পর্টেন্ট দেখো, একটা প্রশ্ন এসেছিল প্রথম অবস্থায়, আমারও একটু দ্বিধাগ্রস্ত হচ্ছিল উত্তর করতে, যখন ছাত্রটা জিজ্ঞাসা করেছিল, বলছে স্পেশাল সেশন, কংগ্রেসের প্রথম স্পেশাল সেশন কবে হয়েছিল? মারাত্মক সুন্দর, 1 মিনিট একটু জল খেয়ে। তা বলা হচ্ছে কংগ্রেসের স্পেশাল সেশন, আরে বাবা প্রতি বছরই তো হয়ে গেছে, স্পেশাল সেশন কোনটা? কিন্তু রয়েছে স্পেশাল সেশন হয়েছিল কবে? 1920 সালে, এবং এই ক্যালকাটা, সেটা কলকাতাতে, এবং এর সভাপতি ছিলেন বা সভাপতিত্ব করেছিলেন কে? লালা লাজপত রায়। এটা কিন্তু মনে রাখো, লালা লাজপত রায়। এবং তার পরের বছর দেখো, এর পরের বছর মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন এসেছে, 1921 সাল স্টার করে তুমি রাখতে পারো। তা 1921 সালে কি হলো? আহমেদাবাদে হয়েছিল। এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার হচ্ছে আহমেদাবাদে, তৃতীয়বার কেন বলছি? 1895 সালে দ্বিতীয় হচ্ছে 1895, দ্বিতীয়বার হচ্ছে আহমেদাবাদে 1921 সালে। এবার দেখো বলছে কি, সিআর দাস সভাপতি ছিলেন এবং ফার্স্ট টাইম হর্ষদ মোহিনী, হ্যাঁ, পূর্ণ স্বরাজ দাবি তোলে। ভালোভাবে মনে রাখবে, পূর্ণ স্বরাজ ফার্স্ট টাইম প্রপোজড বাই হর্ষদ মোহিনী। কিন্তু দেখো এখানে একটা ঘোল হয়ে গেল। কি ঘোল হলো? এই যে পূর্ণ স্বরাজ দাবি তোলা হলো, এলাহাবাদ সেশন, পূর্ণ স্বরাজ দাবি সিআর দাসের নেতৃত্বে বা সভাপতিত্বে, এখানে কিন্তু গান্ধীজি টোটালি রিজেক্ট করলেন। তাহলে পূর্ণ স্বরাজের দাবি যে উত্থাপন হয়েছিল, গান্ধীজি এখানে সহমত ছিলেন না, হলো। এবং মনে রাখবে এই কংগ্রেসটা আরো ইম্পর্টেন্ট কেন? প্রেসিডেন্ট হাকিম আজমল খান, প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল হাসিম আজমল খানের, কিন্তু ওনার অ্যাবসেন্সের জন্য, ওনার অনুপস্থিতির জন্য 1921 সালে আহমেদাবাদে যে মিটিংটা হলো, তার সভাপতি হলেন কে? সিআর দাস। খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক তৎপরবর্তী বছর 1922 সাল গয়াতে হলো, এই গয়াতে কিন্তু সিআর দাস সভাপতি ছিলেন। সুতরাং দেখো, চাকরির পরীক্ষা, এবার কথা হচ্ছে ব্যাপারটা কি জানো? কিছু বাচ্চারা খুব প্রশ্ন করে, অ্যান্ড আই থিঙ্ক ওরা ফেব্রিকেটেড না, আমি মনে করি। চাকরি পরীক্ষার এরম কিন্তু কিছু বলেনি যে
45% পেতে হবে, 80% পেতে, না, এরকম কিছু না। অনেকে তোমরা আছো অত্যন্ত আবেগে ভাসো, আমি এই অর্থে বলছি, প্রিলিমিনারি ক্লিয়ার করাটা ইজ নট ফাইনাল, নট ইভেন ইন্টারভিউ টেবিলে যাওয়াটা ফাইনাল, নেভার। তোমাকে প্রতিটা পরীক্ষা, সেটা প্রিলিমিনারি হোক আর মেইন হোক, তোমাকে নিতে হবে যতটা টানা যায় নাম্বার। এবার অনেকের কাছে শুনি কাট আপ কত। এই কাট আপ মার্কসের সম্পূর্ণ বিরোধী আমি। কাট আপ মার্ক পেলেই ইন্টারভিউতে যেটা আছে তার 100% তা ঠিক না। সুতরাং কাট আপ মার্কেও তুমি একদম ওপরের দিকে যদি না আসো, তাহলে কিন্তু চাকরি লাভের পথ তোমার কোনো মতে সুনিশ্চিত নয়। আর একটা কথা মনে রাখো, অনেকে বিরোধিতা করে, অনেকে হাই হাই করে যে চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই। ঠিক আছে, মেনে নিলাম। সত্য অর্থ হচ্ছে আমাদের প্রিপারেশনটা নেই। আজকে সরকার যদি বলে যে আজকে নোটিফিকেশন জারি হলো, 15 দিনের মধ্যে তোমার পরীক্ষা নেওয়া হবে, তর্কের খাতিরে তোমাদের মধ্যে কজন আছো যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ আমি সিলেকশন লেভেলের পরীক্ষা দেব? অনেকেই নেই। সুতরাং তোমার প্রিপারেশনটা এমন রাখো, পরীক্ষা যে মুহূর্তে সরকার বলবে সেই মুহূর্তেই পরীক্ষা দেব এবং আমি অবশ্যই ক্লিয়ার করব। এই এই যাকে বলে এই উইল, এই স্ট্রংনেস, এই স্ট্রং ডিটারমিনেশন যাদের আছে তারা চাকরি পায়। একদম পরিষ্কার। খেলার মাঠে খেলে অনেকে, গোল কিন্তু একজন দেয়, একজন দুজন গোল দেয়, এটা কিন্তু মনে রাখো। হ্যাঁ, এবার দেখো, এবার 1922-এ গয়া গেল। এবার দেখো 1900, আর একটু জল খেয়ে দাঁড়াও, 1923 সাল আসলো, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয়বার স্পেশাল সেশন আসলো। প্রথম স্পেশাল সেশন ক্যালকাটা হয়েছিল, দ্যাট ওয়াজ 1920, অ্যান্ড সেকেন্ড টাইম স্পেশাল যেটা হচ্ছে দ্যাট ওয়াজ ইন 1923। কোথায়? দিল্লিতে হয়েছিল। মনে রাখবে, এখানে আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট হয়েছিল এবং হি ওয়াজ দি ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ INC। হলো, হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট, মানে সব থেকে কম বয়সী। আচ্ছা, তারপরে দেখো, এবার দেখো, মনে রাখবে গান্ধীজি। এবার সত্য কথা বলতে গান্ধী এরা বা গান্ধী যুগ বলে আমরা ইতিহাসে পাই। তা গান্ধীজি এমন একটা লোক, আমি বলবো অবশ্যই এদের যখন নাম আসে তখন যদি এদের কথা না বলি, নিজেকেই বিবেক দংশনে দংশিত হতে হয়। তুমি যে কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, উইদাউট গান্ধীজি, উইদাউট জওয়াহরলাল নেহরুজি, অর উইদাউট ভীমরাও আম্বেদকরজি বা অন্যান্য আরও লিডার্স রয়েছেন, এদের ভালোভাবে যদি না পড়ো তুমি চাকরি ক্লিয়ার করতে পারবে না। আর সিভিল সার্ভিস তো অবশ্যই না। তা অনেকে গান্ধীজি সম্বন্ধে অনেক কিছু বলে, সেই তর্ক বিতর্কে গিয়ে লাভ নেই, সময় অপচয় মাত্র। মোদ্দা কথা মনে রাখবো, তোমাকে গান্ধীজি পড়তে হবে। এবং ভারতীয় রাজনীতিতে, স্বাধীনতা আন্দোলনের রাজনীতিতে গান্ধীজি অবশ্যই গুরুত্বপূর্ণ। জওয়াহরলাল নেহরুজি আছেন আমাদের নেতাজি, সকলে। তা যেটা বলছিলাম, দেখো সারাটা কংগ্রেসে গান্ধীজি একবার মাত্র সভাপতি হয়েছিলেন এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। কবে? মনে রাখবে, বেলগাঁও 1924 সালে বেলগাঁও যখন অধিবেশন বসল, তখন ইট ইজ দ্য ফার্স্ট টাইম এবং অনলি সেশন হোয়ার গান্ধীজি প্রিসাইডেড ওভার দি মিটিং। তাহলে ভালোভাবে মনে রেখো, গান্ধীজি কবে বেলগাঁওয়ে হয়েছিল? 1924 সালে। এবার দেখো 1925 সালটাও তোমার ছাড়লে চলবে না, কানপুরে হয়েছিল। তাহলে এবার কথা হলো, মনে রাখবো কেন? মনে রাখবো একটা কারণেই, এই যে কানপুরে হয়েছিল, যে সরোজিনী নাইডু প্রেসিডেন্ট হয়েছিলেন। সরোজিনী নাইডু
এবং দিস টাইম যেটা বলা হচ্ছে 1925 সাল কানপুরে যেটা হলো, এই সময় প্রথমবারের মতো, দ্য ভেরি ফার্স্ট টাইম, 1885 সাল থেকে 1924 সাল পর্যন্ত যারা যারা ছিল কেউ কিন্তু মহিলা প্রেসিডেন্ট ছিল না। এইবার প্রথম আমরা আইএনসিতে মহিলা প্রেসিডেন্ট পেলাম, কে? সরোজিনী নাইডু। আশা করি মনে থাকবে এবং আই থিঙ্ক তোমরা নোটস করো। দেখো, বারবার বলা হচ্ছে চাকরির পরীক্ষা আর স্কুল কলেজের পরীক্ষা এক নয়। দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছি এবং তোমাদের সাথে বা তোমাদের আবেদনে সাড়া রেখে যখন সময় পাই তখনই ফেসবুক লাইভ ক্লাসে আসি, কেন এডিটিং জিনিস আমার পছন্দ হয় না, সেটা আমার জীবনযাত্রাতেই বলো আর পড়ালেখাতেই বলো বা তোমার সাথে মেশাতেই বলো। বারবার যে কথাটা বলি, দেখো প্রচুর পরিমাণ ছেলে মেয়েকে পড়ানো হয় বা পড়িয়েছি বা এখনও পড়াচ্ছি, তার মধ্যে অনেকেই রয়েছে যাদের রেজাল্ট সত্য অর্থে অনেকের কাছেই ঈর্ষণীয়, কিন্তু পরের পার্ট যেটা আমি বলছি, আমার এখানে যারা পড়তে আসে তাদের কিন্তু 80%-এর ওপরে আমার কাছে ঢুকতে পারে না। কেন? দেখ, এই নিয়ে অবশ্য বাজারে একটা বদনামও আমার রয়েছে, থাক, তাতে আমার কিছু যায় আসে না। যখনই কোনো স্টুডেন্ট আমার কাছে ভর্তির আশা পোষণ করে, তাকে আমি একটা সপ্তাহ সম্পূর্ণ ফ্রি ক্লাস দিই এবং সেই ক্লাস দেওয়ার পর তার একটা পরীক্ষা আমি নিয়ে থাকি বা আমার প্রতিষ্ঠান পরীক্ষা নিয়ে থাকে। সেই পরীক্ষাতে যদি তুমি ঠিকঠাক মতো, মানে আমরা যেটা এক্সপেক্ট করি তোমার কাছে, সেই নাম্বার পেলে তবে তোমাকে পেড ব্যাচে আনা হয়, আদারওয়াইজ নট। তা আমি এরকম বহু ছেলে মেয়েকে দেখেছি মারাত্মক হাইলি কোয়ালিফাইড, কিন্তু তার কাছে যেটা ন্যূনতম জিনিস আমার প্রয়োজন, আমার এই সেন্সে চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন, সেটা কিন্তু করে আসেনি। নিঃসন্দেহে নাম্বার পেয়েছে, সুতরাং নাম্বার পাওয়াটা এবং নাম্বারের জন্য যোগ্য হওয়াটা দুটোর মধ্যে লটস অফ ডিফারেন্স। আমি একটা কথা বলি, অনেকে রেগে যায় কথা, আমরা যে নাম্বারটা পাই অনেক ক্ষেত্রেই মেধাহীন নাম্বার পাই, মেধাহীন। ইয়েস, আই এম সেইং উইদাউট হ্যাভিং দ্য মেরিটস আমরা সেখানে অ্যাচিভ করি স্কুল কলেজে, এবং যা হওয়ার তাই, এর লং টার্ম আমরা বেনিফিট পাই না। চাকরি পরীক্ষায় যেই আসি, বাস গল্প শেষ। সুতরাং আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়ে যথেষ্ট ট্যালেন্টেড, তারা এক একটা সম্ভাবনার খনি, কিন্তু এই খনি থেকে কয়লা বলো বা হিরে বলো বা খনিজ তৈল বলো উত্তোলন করতে হবে, এবং এই উত্তোলন করার সময় কিন্তু নিজেকে মারাত্মক অনেস্ট হতে হবে। তাহলে এই কাজটা আমরা স্কুল থেকে শুরু করে দিতে পারি, কিন্তু স্কুলে ওই নোটস ওরিয়েন্টেড স্টাডি আমাদের কিন্তু বিপদগামী করে তুলেছে এবং আশা করো তোমরা করবে না। বইমেলা এইদিকে প্রচণ্ড আওয়াজ আসছে, তবুও আমি কিছুটা দেখি চেষ্টা করি। দেখো, তারপরে যে আসবো মোহাম্মদ আলী আনসারি, ম্যাড্রাস 1927, ম্যাড্রাস 1927, কে? ডক্টর মোহাম্মদ আলী আনসারি। ইনি কি করলেন? সভাপতি হলেন। ইনি কিন্তু সাইমন কমিশন যেটা, সেটা বয়কট করলেন এবং রেজুলেশন পাস করলেন আমাদের ইন্ডিয়ান যে ট্রুপস আছে চায়নাতে, মেসোপটেমিয়াতে এবং পার্সিয়াতে, এই তিনটে যে ওখানে ওদেরকে এনরোলমেন্ট করা হয়েছিল, এর বিপক্ষে তিনি কথা বলেন। তাহলে কি করলেন? সাইমন কমিশনকে বয়কট করলেন এবং এগেনস্টে দাঁড়ালেন সেই রেজুলেশনের, যে রেজুলেশনে বলা হলো ইন্ডিয়ান ট্রুপরা ইউজ হবে কোথায়? চায়নাতে, মেসোপটেমিয়াতে আর পার্সিয়াতে। মনে রাখবো আমরা। এবার আর একটা খুব সাউন্ড বাড়ছে, এটা করিয়েই শেষ করি, কালকে আবার ক্লাসে আসবো, তবু শুনে নাও। 1928 কলকাতাতে আবার, এবং এটা মনে করে রাখবে অত্যন্ত ইম্পর্টেন্টের জন্য, মতিলাল নেহরু, সুযোগ্য সন্তান আমরা জানি জওয়াহরলাল নেহরু, যে প্রথম ভারতের প্রধানমন্ত্রী। অবশ্য এখানে একটা কনফ্লিক্টেড রয়েছে, এর আগে বিক্ষিপ্তভাবে
নেতাজিও প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে 7খানা দেশ সমর্থন জানিয়েছিল, কিন্তু জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে সেটা ভেস্তে গেল। সেটা নিয়ে ইতিহাস আছে, সেটা নিয়ে ইতিহাস পড়েছি, ক্লাস করেছি, আবার করবো। কিন্তু এখানে আসি, তাহলে 1928 সাল মতিলাল নেহরু, এবং এই টাইমে প্রথম অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, যাকে বলা হয় যুব কংগ্রেস, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস এই টাইম প্রথম কি হলো, প্রতিষ্ঠা লাভ করলো। এরপরে 1929 সালে আসবো, মতিলাল নেহরুজির সুযোগ্য সন্তান জওয়াহরলাল নেহরুজি সভাপতি হলেন, এবং এইখানে দেখো পূর্ণ স্বরাজ, ভালোভাবে মনে রাখবে, লাহোরে পূর্ণ স্বরাজ দাবি করা হলো। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে পূর্ণ স্বরাজ যেটা দাবি হয়েছিল, সেই দাবিটা সাপ্রেসড, মানে রিজেক্ট হয়ে গেছিল। কোথায়? 1919 সালে আহমেদাবাদে, এটা হলো শিয়ার দাস হয়েছিল, এবং শিয়ার দাস তো হতেন না। তখন দেখা গেছিল প্রেসিডেন্ট হওয়া কথা ছিল কি হাকিম আলমান খানের, কিন্তু তার অনুপস্থিতির কারণে শিয়ার দাস হলেন। ওখানেও পূর্ণ স্বরাজ দাবি করেছিল হসরত মোহানি, সেটা কি বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে বলতে লাহোর কংগ্রেস 1929 সালে লাহোর কংগ্রেসে জওয়াহরলাল নেহরুজি সভাপতি হলেন, এবং সেখানে পূর্ণ স্বরাজ দাবি করা হলো। শোনো, অত্যন্ত মাইকের আওয়াজ হচ্ছে, এই টাইমটা আমি ক্লাসটা অফ করছি, ইচ্ছা ছিল না, অফ করছি। নেক্সট ডে টুমরো অবশ্যই ক্লাস হবে, এবং অনেকেই আমাকে লিখে পাঠিয়েছে যে ভারতের রিভার সিস্টেম যেটা বোঝাতে, আগামীকালকে আমি অবশ্যই ক্লাসে আসব, সুস্থ থাকলে ক্লাসে এসে অবশ্যই আমি রিভার সিস্টেমটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, রাখলাম।